নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের নতুন রিক্রুটমেন্ট এইবারের আইপিএল অকশন থেকে 9,20,00,000 টাকায় কলকাতা নাইট রাইডার্স এই বাংলাদেশি বোলারকে নিজেদের দলে সামিল করেছে এবং বর্তমান সময়ে মুস্তাফিজুর রহমান খুব ভালো ফর্মেও আছে। লাস্ট ম্যাচেও আইএল টি20 লিগে কিন্তু সে 3টে উইকেট নিয়েছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে কি লাস্ট অব্দি মুস্তাফিজুর রহমান খেলবে, সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। হ্যাঁ, মুস্তাফিজুরের এনওসি নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যা হয়তো কেটে গিয়েছে, মাত্র 8 দিনের জন্য আনঅ্যাভেলেবেল থাকবে, বাকি আইপিএল অ্যাভেলেবেল থাকবে, সেসব অন্য কথা, ক্রিকেটিং দিক থেকে না। বাট যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারত এবং বাংলাদেশের মধ্যে, যেখানে বাংলাদেশের সরকারের একটা অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ড এবং বাংলাদেশের অনেক মানুষ যারা ভারতকে শত্রু মনে করে, এবং তারই সঙ্গে সঙ্গে বর্তমানে দীপুচন্দ্র দাসের যে ঘটনা সামনে এলো, জাস্ট কিছু বলার নেই সেটা নিয়ে। তো সেই সবের মধ্যে অনেক ভারতীয় সমর্থকেরই কিন্তু দাবি যে কোনো বাংলাদেশি প্লেয়ারকে তারা ইন্ডিয়ার কোনো ফ্র্যাঞ্চাইজিতে দেখতে চায় না, আইপিএলে দেখতে চায় না। সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের এবার কি করা উচিত, যদি রিপ্লেস করতে চায় কারা কারা রিপ্লেসমেন্ট অপশান হতে পারে, সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তবে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সকে অতিরিক্ত বেশি হেট দেওয়া হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নেওয়ার জন্য। মানে এমনভাবে দেখানো হচ্ছে যেন আইপিএলের বাকি সব ফ্র্যাঞ্চাইজিগুলো খুবই সাধু, কেকেআর ভীষণ খারাপ কাজ করেছে। দেখো, আমি বলবো যে মুস্তাফিজুর রহমান খুব শান্তশিষ্ট ছেলে, ভদ্র ছেলে, তাকে নিয়ে প্রবলেম নেই। কিন্তু অবভিয়াসলি তুমি মুস্তাফিজুরকে 9 কোটি টাকা দেওয়া মানে সে একটা বড় টাকাকে বাংলাদেশে ট্যাক্সও দেবে। সেই ট্যাক্সের টাকাটা আবার ভারতের বিরুদ্ধে কাজে লাগানো হবে কিনা সেটা আমরা কেউ জানি না, তবে সেটা অন্য কথা। ব্যাপারটা হচ্ছে যারা কন্টিনিউয়াসলি কলকাতা নাইট রাইডার্স দলকে অ্যাবিউজ করে যাচ্ছে, তাদের এইটা জিজ্ঞেস করার সাহস হচ্ছে না যে কেন আমাদের ভারতের গভর্নমেন্ট বাংলাদেশি প্লেয়ারদের প্রথমত অ্যালাউ করলো, তো দ্বিতীয়ত বিসিসিআই কেন তাদেরকে অকশনে অ্যালাউ করলো, সেখানে কারা বসে আছে? সেখানে তো আর শাহরুখ খান বসে নেই। আর এমন তো নয় যে কলকাতা নাইট রাইডার্স ডাইরেক্ট 9,20,00,000 টাকা বিড করলো, তার আগে কোনো বিডিংই হয়নি। যেখানে চেন্নাই এবং দিল্লির রীতিমতো একটা বিডিং ওয়ার্ডে ইনভলভ হয়, তারপর কেকেআর আসে, তাই তার দাম 9,20,00,000 টাকা হয়েছে। কেকেআর যতটা মুস্তাফিজুরকে চেয়েছিল ততটা দিল্লি ক্যাপিটালস বা চেন্নাই সুপার কিংসের মতো দলও চেয়েছিল। গত বছরও আইপিএলের আগে ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি খারাপ ছিল, কোনো বাংলাদেশের প্লেয়ারকে কোনো দল নেয়নি। কিন্তু তারপর আমরা দেখেছিলাম মুস্তাফিজুর রহমানকে কিন্তু দিল্লি ক্যাপিটালস অ্যাজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে এসেছিল। তখন এত আউটরিচ কোথায় ছিল? তখন দিল্লির বিরুদ্ধে এত কি কথাবার্তা হয়েছিল? হয়নি। এবং যদি বর্তমান সময়েও দেখা যায় যে সেখানে কিন্তু আইএল টি20 চলছে, যেখানে দিল্লি ক্যাপিটালসের দল দুবাই ক্যাপিটালস, সেই দলে কিন্তু খেলে যাচ্ছে মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে শারজা ওয়ারিয়র্স দল আছে, যেই দলটাও একজন ভারতীয় ওনারেরই দল, সেই দলে তাসকিন আহমেদ খেলছে। তারই সঙ্গে সঙ্গে তুমি যদি মুম্বাই ইন্ডিয়ান্স দলের কথা বলো, এমআই এমিরেটস, সেই দলে কিন্তু সাকিব আল হাসান খেলছে। সেই নিয়ে কিন্তু কেউ কোনো প্রশ্ন করেনি। বাট কেকেআরকে নিয়ে প্রশ্ন করলে, কেকেআরকে টার্গেট করলে সেটা এজেন্ডাতে বেশি শ্যুট করবে বাংলার দল। যাই হোক, সেটা অন্য কথা। বাট ডেফিনেটলি কিন্তু মুস্তাফিজুর রহমান লাস্ট অব্দি খেলতে আসবে কিনা বা কেকেআর তাকে রিপ্লেস করবে কিনা সেই প্রশ্ন থাকছে। আমার তো মনে হয় পরের 2 মাসের দিকে কেকেআর আরও নজর রাখবে যে পরিস্থিতি ঠিক হচ্ছে কিনা, স্বাভাবিক হচ্ছে কিনা, এবং তোমার টি20 ওয়ার্ল্ড কাপের দিকেও নজর রাখবে। যদি মুস্তাফিজুর রহমানকে রিপ্লেস করতে হয় ভারতের টি20 বিশ্বকাপ, এমন কোনো আনসোল্ড প্লেয়ার যে হয়তো টি20 বিশ্বকাপে খুব ভালো করলো, সেই প্লেয়ারটাকে কিন্তু তখন সেক্ষেত্রে কেকেআর টার্গেট করতে পারে। কলকাতার জন্য অপশান কারা কারা হতে পারে? আফগানিস্তানের 2 ফাস্ট বোলার ফজল হক ফারুকি এবং তারই সঙ্গে সঙ্গে হয়তো নভিনুল হক, তাদের দিকে কেকেআর নজর রাখতে পারে। তারই সঙ্গে ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, সে যদি টি20 বিশ্বকাপে খেলে কেমন করছে সেই দিকে কেকেআর নজর রাখতে পারে। বা সাউথ আফ্রিকার টি20 লিগ আছে, সেখানে কোনো আর কি বোলার ভালো করছে কিনা, জেরাল্ড কোটজিয়ার মতো বোলার কত ভালো করছে, সেইখানে কেকেআর নজর রাখতে পারে। সেই অপশানগুলো কিন্তু কলকাতার কাছে খোলা থাকবে। তবে যদি কেকেআর মুস্তাফিজুরকে না নিয়ে হেনরির মতো প্লেয়ারকে নিত, কুপার কনলির মতো একটা প্লেয়ারকেও কিন্তু অকশান থেকে নিয়ে আসার সুযোগটা কেকেআরের সামনে থাকতো। এই জিনিসটা এখন খারাপ লাগছে। এই কিছু অপশান কিন্তু অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্সের কাছে এখন আছে, যদি কেকেআর মুস্তাফিজুর রহমানকে রিপ্লেস করে। যদি সেই জায়গাতে গিয়ে পরিস্থিতি এরকমই খারাপ থাকে, সেখানে কিন্তু ভাবনা চিন্তা অবশ্যই কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে যে একটা বাংলাদেশি প্লেয়ারকে তারা এত টাকা দিয়ে আইপিএলে খেলাবে কিনা। সেই চিন্তাভাবনা কিন্তু অবশ্যই কেকেআরকেও করতে হবে। যখন প্লেয়ার নিয়েছে, দায়িত্বটা কেকেআরের উপর থাকবে যে দেশের আগে তো আর ফ্র্যাঞ্চাইজি নয়, একটা আইপিএল আমরা আরও হেরে যেতে পারি, অসুবিধা নেই, বাট দেশ অবশ্যই সবার আগে। তো সেখানে ডিফারেন্ট অপশান আছে যাদেরকে দিয়ে কেকেআর পরবর্তীকালে যদি মুস্তাফিজুর রহমানকে আর কি রিপ্লেস করতে চায়, করতে পারে। টি20 বিশ্বকাপের দিকেও নজর রাখতে পারে, বাকি দেশের কোন বোলাররা ভালো বোলিং করছে। তবে সবথেকে ভালো হয় যদি মাতিসা পাথেরানা পুরোপুরি ফিট থাকে এবং ছন্দে থাকে, সেখানে কলকাতা যদি মুস্তাফিজুরকে রিপ্লেস করেও অতটা অভাব বুঝতে পারবে না।
বাকি তোমরা জানিও যারা কেকেআর ফ্যান আছো যে কেকেআর এর কি মুস্তাফিজুর রহমানকে রিপ্লেস করা উচিত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, আর যদি রিপ্লেস করে রিপ্লেসমেন্ট অপশন সব থেকে বেশ কারা হতে পারে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।